এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ট্যুরিজম এবং আমরা যেটা বলি যে এর বেনিফিটটা কারা পাচ্ছে। সো ডেফিনেটলি বেনিফিট হচ্ছে লোকাল পিপল যারা আছে। আমরা আজকে বাংলাদেশে যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টেম্পারেচার অনেকটা বেড়ে গিয়েছে এবং শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব জুড়ে, যেখানে আমরা ইউরোপে আমি আমি যে বাসায় থাকতাম পড়ালেখা করার সময় সেখানে কোনো ফ্যান সিস্টেম নেই। আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশি টেম্পারেচার অনেক বেশি, সেই জন্য বাসায় আপনার হচ্ছে সিলিং ফ্যানের যে ব্যবস্থা আমি ইউরোপে কোথাও দেখিনি, কারণ ওখানে শীত প্রধান একটি দেশ এবং সেখানে যেটি দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রত্যেকটি জায়গায় গরমের যে তীব্রতা বেড়েছে সেই প্রেক্ষিতে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করে টেবিল ফ্যানের যে ব্যবস্থা সেটি কিন্তু তাদের করতে হয়েছে। আমি লাস্ট 2 ইয়ার ব্যাক যখন পোল্যান্ডে লুবলিন, যেটি হচ্ছে ভিনসেন্ট পলি ইউনিভার্সিটি লুবলিনে গিয়েছিলাম পড়াতে 1 উইকের জন্য। ইন্টারন্যাশনাল ট্যুরিজমের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে আমি তখন যাওয়ার পর যেটা বুঝলাম যে বিগত 5 বছরের মধ্যে ব্যাপক একটি যে এই জলবায়ুর যে পরিবর্তন কিন্তু এসেছে। তো আমি বাংলাদেশের কথা নয়, সমগ্র বিশ্বের অ্যাসপেক্টে আমরা যদি ইকো ট্যুরিজমের কথা বলি, সো ডেফিনেটলি বাংলাদেশে আমাদের ইকো ট্যুরিজমের ক্ষেত্রে একটু আগে আমাদের এক ভাই যেটি বলছিলেন যে হাউড ট্যুরিজম, সো ডেফিনেটলি হাউড ট্যুরিজম এটি কিন্তু এখন খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে এবং বাংলাদেশ একটি হাওর ও নদী বেষ্টিত দেশ। যে দেশকে আমরা প্রপারলি যদি ব্র্যান্ডিং করতে পারি, সেই নদী এবং হাওরের যদি বেনিফিটটি আমরা প্রপারলি নিতে পারি, তাহলেই কিন্তু দেশের মানুষের যে কর্মসংস্থান, সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট সেটি আমরা কিন্তু নিশ্চিত করতে পারি। আমরা আজকে দেখতে পাচ্ছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি 2030, যার 17টি লক্ষ্য রয়েছে, যার মধ্যে তন্মধ্যে 3টি লক্ষ্য কিন্তু পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং 17তম যে লক্ষ্যটি রয়েছে কোলাবোরেশন। আজকে আমরা লোকাল কোলাবোরেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এই জন্য খুবই প্রয়োজন যে আমরা যদি লক্ষ্য করি যে ব্রাসেলসে কিভাবে তাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট করেছে। আমি যখন আমস্টারডামে গেলাম তারা দেখলাম ছোট একটি লেককে তারা শহরের মধ্যে কত চমৎকার করে তারা হচ্ছে যে এটির যে পানিপথের ধারা পরিবর্তন করে সেখানে ছোট ছোট স্পিড বোটের মাধ্যমে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করেছে। তারা বলছে যে ইকো ফ্রেন্ডলি একটা সিটি, ইকো ফ্রেন্ডলি সিটি তারা ডেভেলপমেন্ট করেছে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড যে বেশ কিছু নতুন কনসেপ্ট এসেছে, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট তাদের প্রত্যেকটি ধারণা হলো যে সাস্টেনেবল এবং প্রত্যেকটির ধারণা হচ্ছে এনভায়রনমেন্টাল যে কনজারভেশন যেগুলো রয়েছে এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছে। আমি কিছুদিন আগে আমার বাংলাদেশের যেটি হলো হাওড় ট্যুরিজমের কথা যদি একটু বলি, আমি সেখানে গিয়ে দেখেছি যে হাওড়ের আমাদের যে পর্যটকদের জন্য বেশ কিছু সুবিধা কিন্তু প্রয়োজন। আমি টাঙ্গুয়ার হাওড়ে ঘুরেছি, মিঠামইন যে হাওরটি রয়েছে, মিঠামইন হাওড়ে বেসিক্যালি এখন অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা ভালো হয়েছে। কিন্তু সেখানে যে প্রবলেমটি হলো যে আমাদের এই মুহূর্তে ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড এখন প্যান্ডেমিকের কিছুটা প্রভাব কমে এসেছে বাংলাদেশে। আমরা এই সময় দেখতে পাচ্ছি যে আমাদের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম। আমরা এই ডোমেস্টিক ট্যুরিজমের উপর যখন গুরুত্ব আরোপ করছি তখনই দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ওভাবে চালু হয়নি, ভ্যাকসিনেশন প্রসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড চলছে, সেটি হয়তো আরও কিছুদিন সময় লাগবে ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা এক্সপ্লোর বা ওটা আগের মতো অবস্থায় যেতে। বাট এই মুহূর্তে অর্থনীতিকে সমৃদ্ধি করতে, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে, কর্মসংস্থান তৈরির জন্য যে ডোমেস্টিক ট্যুরিজম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি মানুষ অনেক দিন পর্যন্ত ঘরে আমরা এক প্রকার বন্দিই ছিলাম, এখন হয়তো আমরা এই ধরনের যে একসাথে বসে কথা বলতে পারছি, আমরা অনেকে মাস্ক পরে কথা বলছি। আমি যদি 1 বছর আগের কথা বলি, আমার অনেক বন্ধু আমাদের সাথে কথা বলা কি ফোনে ফোনে কথা হতো, আমরা কেউ কারোর সাথে দেখা হতো না। কারোর সাথে দেখা হলে মোটামুটি সালাম দিয়ে 3 হাত দূরে দাঁড়াতাম, কাছে নয়। আমরা মানুষের মধ্যে এতটা ভীতি শুরু হয়েছিল এবং আমরা দেখেছি শুরুর দিকে অনেকের বাবা মা মারা গিয়েছে, ছেলে পর্যন্ত যদি কোভিড-19 আক্রান্ত হয়ে বাবা মা মারা গিয়েছে, সেখানে দেখেছি যে সাহায্যকারী সংস্থার লোকরা গিয়ে সেখানে দাফন করছে, সন্তান পর্যন্ত যাচ্ছে না। সমগ্র বিশ্ব জুড়ে একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল।
উই আর সো লাকি যে বাংলাদেশ এতটা কিন্তু হচ্ছে উন্নত বিশ্বের নেই, এতটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েনি পর্যটনে। আই মিন হচ্ছে কোভিড-19 প্রভাবটি। তো যাই হোক, আমি টাঙ্গুয়ার হাওরের কথা যেটি বলছিলাম, আমি ওখানে যাওয়ার পর যেটি দেখেছি অ্যাকোমোডেশনের তেমন কোনো ব্যবস্থা নেই। নৌকাগুলো যেগুলো রয়েছে, নৌকাগুলো যে এনে যে রাখবে, যে নৌকার জন্য ছোট জেটি প্রয়োজন, যেটি দেখা গেল যে এটি এনে যখন লাগালো তীরের মধ্যে, আমাদেরকে লাফ দিয়ে নিচে এসে নামতে হলো। এটি আসলে পর্যটকরা হয়তো, আমি হয়তো ছেলে বলে পেরেছি, কিন্তু আমি যখন আমার ওয়াইফকে নিয়ে যাব বা আমার মাকে নিয়ে ঘুরতে যাব, তখন তার জন্য কিন্তু এটি সহজ নয়। আমরা হয়তো ছেলেরা বলে লাফ দিয়ে পড়ে গিয়েছে, আমি দেখেছি আমার সাথে দু একজন আমার ফিমেল কলিগ ছিল, তাদের জন্য অনেকটা কষ্ট হয়েছে। আমি মনে করি এই ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার খুবই প্রয়োজন। এবং সেই সাথে আমি দেখেছি অনেকে নৌকা করে যাচ্ছে, যাওয়ার পথে প্রায় 500 বোতল পানি, খাবার সবকিছু নিয়ে যাচ্ছে, এবং জল খেয়ে ধাম করে ঢিল মেরে বোতলটা হচ্ছে সেই হচ্ছে হাওরে ফেলে দিল। আমরা দেখেছি যে চতুর্দিকে বোতল বেশি আছে, সেটি কিন্তু হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, সেটি কিন্তু প্রপারলি নেই। আমি মনে করি যে সেখানে জেটির ব্যবস্থা থাকার পাশাপাশি যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারি, এবং টাঙ্গুয়ার হাওর গেছে যে মেঘালয়ের যে হচ্ছে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের যে পাশে দিয়ে যে হচ্ছে যে একটু আমরা দেখতে পাচ্ছি যে আকাশে একটু মেঘলা এবং সূর্যোদয়, এই যে আমাদের যে একটা যে জল এবং সূর্য এবং মেঘের যে একটা খেলা, সেই যে একটি সবুজের সমারোহ বা নান্দনিক একটি দৃশ্য, সেটি দেখার জন্য কিন্তু দেশীয় এবং বিদেশি অনেক পর্যটক কিন্তু যায়। আমরা যদি সেখানে বেশ কিছু ওয়াটার ফুডের ব্যবস্থা করতে পারি, যে ওয়াটার যে ভেসেলগুলো থাকবে, যেখানে চলমান থাকবে, সেখানে খাবার থাকবে, তাহলে মানুষের এই যে এত পানির বোতল নিয়ে যাবে না। তাহলে যেটি হবে কি, যে এখানে হচ্ছে যে ওয়াটার বাসের মতো কতগুলো খাবারের দোকান থাকবে, সেই দোকানগুলো হচ্ছে যে আমাদের নৌকা দোকানের পাশে নিয়ে যাব, গিয়ে থামিয়ে সেখান থেকে খাবারটা আমরা নিতে পারবো। তাহলে হয়তো কিছুটা আমরা যে এনভায়রনমেন্টাল যে কনভারসেশন বা হচ্ছে প্রিজার্ভেশন, সেগুলো আমরা নিশ্চিত করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে সুন্দরবন, আমরা গত কিছুদিন আগে প্রেস ক্লাবে এই বিষয়টি নিয়ে খুব চমৎকার একটি আলোচনা হয়েছে। সেখানে খুব চমৎকার করে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরা অ্যান্ড ফৌনা দুটি জিনিসের যে একটি কম্বিনেশন রয়েছে। আমাদের সুন্দরবন যেটা দেখতে পাচ্ছি 60% আমাদের বাংলাদেশে, 40% হচ্ছে আমার নেইবার কান্ট্রি ইন্ডিয়াতে। কিন্তু দেখুন, এই 40% ইন্ডিয়াতে হলেও ইন্ডিয়ার পার্টে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেশি বাংলাদেশের চেয়ে। তো বাংলাদেশে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন কমিউনিটি বেসড ট্যুরিজমটি ডেভেলপ করছে সুন্দরবন এরিয়াতে। সেই সাথে আমাদের যে সুন্দরবনের যে যে বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্য, সেটি রক্ষা করার জন্য আমাদের যে মিনিস্ট্রি অফ যেটি হয়েছে ফরেস্ট্রি, তারাও কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এবং আমাদের যে পর্যটকরা রয়েছে তাদের জন্য আমরা যদি সুরক্ষা নিশ্চিত করতে পারি, আমরা অনেক সময় দেখি যে পর্যটকরা যখন সুন্দরবনে ঘুরতে যায় জলদস্যু দ্বারা আক্রান্ত হয়, অথবা আমরা হাউড ট্যুরিজমের ক্ষেত্রে বেশ কিছুদিন আগে দেখেছি যে আমাদের যে পর্যটকরা সুরক্ষিত নয় কিছু কিছু ক্ষেত্রে, সেটি কিন্তু আমাদের পর্যটনের জন্য একটি চ্যালেঞ্জ। এই ধরনের চ্যালেঞ্জগুলোকে আমরা যদি মোকাবেলা করতে হয়, তাহলে ডেফিনেটলি আমি লাস্ট উইকে ট্যুরিস্ট পুলিশের একটা কনভেনশন হলো, তাদের 8ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি ছিলাম আলোচক হিসেবে। সেখানে আমরা একটি কথা বলেছি যে বাংলাদেশে নাগরিক সুবিধা প্রদানের জন্য 999 যেমন একটি ডিজিট রয়েছে, যেখানে আমি কল করলে আমার যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তারা সহযোগিতা দিচ্ছে, যে আমার আইনগত যে সহযোগিতাটি প্রয়োজন সেটি দিচ্ছে। আমাদের বাংলাদেশে আজকে পর্যটন কিন্তু আর এই যে ছোট পরিসরে বা একটা ইনফ্যান্ট শিশু ওইরকম নয়। আমাদের ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে পরিসংখ্যান ওভাবে পর্যটকদের ক্ষেত্রে নেই, তবে আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন 1.5 কোটি মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু ঘোরাফেরা করছে। কেউ পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করছে, কেউ হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, কেউ প্রাতিষ্ঠানিক কাজে যাচ্ছে, কেউ শিক্ষা সফরে যাচ্ছে, অথবা কেউ ব্যাকপ্যাকার রয়েছে যারা দেশের বিভিন্ন যে ডেস্টিনেশনগুলো রয়েছে তারা এক্সপ্লোর করতে চায়। তো এই ব্যাকপ্যাকারের সংখ্যা বাংলাদেশে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে বিগত 5 বছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ক্ষেত্রে দেখি। আমি যখন পোল্যান্ডে যাই,
বা সুইজারল্যান্ডে যায়, তারা দেখি ট্যুরিস্ট, তাদের শুধু পিছনে একটি ব্যাগ, যে ব্যাগের মধ্যে তাদের অল্প কিছু কাপড় আছে অথবা তাদের পানির বোতল আছে, কিছু খাবার আছে। তারা খুঁজে হচ্ছে যে সবচেয়ে কম দামের যে হোটেলগুলো, সেই হোটেলে থাকবে, কিন্তু তারা কম টাকায় বেশি দিন থাকবে এবং বেশি ডেস্টিনেশন তারা ঘুরে বেড়াবে। আমরা বাংলাদেশের কথা যদি বলি, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে আমার যে হোটেলের যে অ্যাকোমোডেশন কস্ট, যেটি হচ্ছে অনেক বেশি। আমি রয়্যাল টিউলিপে যাব, সেখানে এক রাত থাকলে আমাকে 7 থেকে 8 হাজার টাকা দিতে হয়। আপনি অ্যাম্বাসেডর হোটেল থাইল্যান্ডে আমি যদি যাই, যেখানে 3 থেকে 3.5 হাজার টাকা দিয়ে আমি থাকতে পারি, তাহলে ওয়ান নাইট রয়্যাল টিউলিপ বা একটি হোটেল যদি আমরা বলি বাংলাদেশের যে কোনো হোটেলের কথা বলি, 7 থেকে 8 হাজার টাকা যদি দিতে হয়, তাহলে এখানে এক রাত ইকুয়াল টু হচ্ছে আমার থাইল্যান্ডে আমি 2 রাত বা 2 দিন থাকতে পারছি একই খরচে। আমরা যদি আবার নেইবার কান্ট্রি কলকাতার কথা বলি, আমি কলকাতায় দেখতে পাচ্ছি সেটি আরও খরচ কম, 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে থাকতে পারছি। তাহলে বাংলাদেশে এক রাত আমি হচ্ছে যে কোনো ডেস্টিনেশনে থাকতে যে পরিমাণ খরচ হয়, সেটি আমি কলকাতায় 3 নাইটস ইকুয়াল টু 3 নাইটস। তাহলে আমার বাংলাদেশে যেটি রয়েছে সাস্টেনেবল ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, যে সময়ের প্রেক্ষাপটে আমরা যারা ট্যুরিস্ট আছি, আমাদের এক্সপেকটেশনের পরিমাণ অনেকটা বেড়েছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন যেমন বেড়েছে, ঠিক তেমনি আমাদের যে এক্সপেকটেশন হচ্ছে গুণগত মানের সেবা একটি ন্যায্য দামে, যেটাকে আমরা বলি হচ্ছে ফেয়ার প্রাইসে আমরা এখন পেতে চাই। সেই সুবিধাটিও কিন্তু একটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের অংশ। আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই, এটি টেকসই, যে একজন পর্যটক একবার ঘুরে এসে দ্বিতীয়বার যাবে না সেটি নয়, আমরা তাকে বারবার যদি একটি ডেস্টিনেশনে আকৃষ্ট করতে পারি, রিপিট যতবার ভিজিট করবে ততই কিন্তু সেই জায়গার মানুষের ইনকাম বাড়বে, লোকাল পিপলের যে আমি বলি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটি বাড়বে, লোকাল পিপলদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে। ঠিক তার পাশাপাশি আমরা যে বলছি 2019 সালের পরিসংখ্যানে বাংলাদেশের অর্থনীতিতে পর্যটনের এই অবদান হচ্ছে জিডিপিতে 4.4%। আমরা কিন্তু সেটি কিন্তু প্রায় 7% বা 6%-এ নেওয়া সম্ভব, যদি আমরা সাস্টেনেবল যে সার্ভিসেসগুলো ডেভেলপমেন্ট করতে পারি। আমি একটি জায়গায় বলছিলাম যে হাউড ট্যুরিজমের ক্ষেত্রে বাংলাদেশের যে ছোট ছোট নৌকার জন্য যেটি প্রয়োজন, ঠিক তার পাশাপাশি ব্র্যান্ডিং। আমরা দেখেছি আজকে ডিউরিং দ্য টাইম অফ কোভিড-19 প্যান্ডেমিক সমগ্র বিশ্ব জুড়ে ভার্চুয়াল ট্যুরিজম অথবা ইলেকট্রনিক ট্যুরিজম, এই ট্যুরিজমগুলো অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। কারণ আমরা এখন বাসায় বসে যে টিকিট করতে চাই, আমি ভিসা প্রসেসিং ফিটা দিতে চাই, ইভেন আমি পাসপোর্টের পেমেন্টটা বাসায় বসে আমি হচ্ছে করতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে যাবতীয় বিলগুলো আজকে যে বিভিন্ন অ্যাপস রয়েছে, যেমন বিকাশ, নগদ, এইভাবে আমরা করতে চাচ্ছি। আমরা অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে চাই না। কোভিড-19 আমাদের মধ্যে যে কাজটি করে দিয়েছে, আমাদেরকে প্রযুক্তির দিকে অনেকটা ধাবিত করেছে, এবং প্রযুক্তি নির্ভর যে সেবাগুলো রয়েছে সেগুলো আমরা নিতে চাই। আমি যখন ইতালিতে গেলাম, ইতালি এয়ারপোর্টে নামার পরপরই আমি ছোট ছোট কিছু প্রোমো দেখতে পাচ্ছি, যে প্রোমোগুলোতে দেখানো হচ্ছে কলোজিয়াম, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম একটি, তার ছোট একটি প্রোমো তৈরি করেছে। আমি এয়ারপোর্টে নামা মাত্রই প্রথম হচ্ছে কলোজিয়াম। আমি টার্গেট নিয়ে গিয়েছি 7ম আশ্চর্যের অন্যতম 2টি আশ্চর্য কিন্তু ইতালিতে রয়েছে, তাহলে আমি কলোজিয়াম হচ্ছে ফার্স্ট টার্গেট, সেটি দেখবই। আমি এয়ারপোর্টে নামার পরে দেখি কলোজিয়াম। আর ইতালিতে যখন যাবে কেউ হচ্ছে ভ্যাটিকান সিটিতে যাবে না, সেটি তো হয় না। পৃথিবীর সবচেয়ে ছোটতম একটি দেশ যেটি বলা হয়, যেটি হচ্ছে পপের যে নগরী, তো সেইখানে হচ্ছে ছোট কিছু প্রোমো তৈরি করে এত চমৎকার করে এক একটা স্ক্রিনে দেখাচ্ছে, যেটি দেখে আমার মাঝে একটি কিউরিওসিটি গ্রো আপ করেছে, প্রয়োজনে 2 দিন বেশি থেকে যাব, তাও এই জায়গাগুলো সম্পূর্ণরূপে ঘুরে যাব। সেখানে যাওয়ার পর যেটি হলো 2 দিন থাকলাম রোমে। তারপর যে আমাদের যে অ্যাম্বাসির যে ফার্স্ট সেক্রেটারি, ফরেন মিনিস্ট্রির ছোট ভাই, ও আমাকে রক্তিম বললো যে তুমি একটা কাজ করো দাদা, তুমি ভেনিস যদি না দেখে যাও, তাহলে ইতালি দেখা তোমার অসম্পূর্ণ থেকে যাবে। সত্যি যে ভেনিস, আমরা ভেনিসের কথা বলি যে পানির যেটি হচ্ছে, সে পানিকে সমন্বয় করে কত চমৎকার করে একটি নগরী তৈরি করেছে। সেই নগরী দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা কিন্তু আসছে। যে ইতালি যাদের অর্থনীতির অন্যতম একটি চাকা ছিল, যেটি ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার পরবর্তী সময়ে তারা কিন্তু ফিরে গেল এগ্রিকালচার প্রসেসে। এখন
এই লাস্ট 5 ইয়ার্সে তাদের অর্থনীতির অন্যতম মূল ফোকাস হচ্ছে ট্যুরিজম। তারা বলেছে আমাদের যে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে, আমাদের যে বিউটি রয়েছে, সেটাকে আমরা যদি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি তাহলেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আমরা আকৃষ্ট করতে পারি। আমরা দেখেছি মানুষ আগে বাংলাদেশ থেকে ইতালিতে যেত, ইতালি প্রবাসী, এবং আমাদের দেশে বিভিন্ন পাড়াই রয়েছে ইতালি পাড়া, ওইরকম নামই হয়ে গেছে। তো আমরা যে ইতালি পৃথিবীকে শাসন করেছে এত বছর, যাদের অর্থনীতি এতটা মজবুত ছিল, এখন ইতালি লোকরাই ইউরোপের অন্যান্য দেশে কাজ করতে যাচ্ছে। ইউরোপ তো একটা ওপেন কান্ট্রি, আপনারা সবাই জানেন যে তারা বেসিক্যালি কাজ করে, ধরুন হচ্ছে জার্মানিতে তারা উইকেন্ডে হচ্ছে বিমানে চলে আসে, বাসায় থাকে, আবার পরবর্তী উইকে তারা কাজে চলে যায়। সো ডেফিনেটলি তাদের অর্থনীতি কিন্তু আজকে পর্যটনের উপর অনেকটা নির্ভরশীল। তো আমরা একটি কথাই বলছি যে তারা যেই জায়গাটিতে অনেক বেশি ফোকাস করেছেন সাস্টেনেবল ট্যুরিজম, যার অন্যতম একটি পার্ট হলো ইকো ট্যুরিজম। ইকো ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজিগুলো সেখানে আমরা দেখেছি। আমি ওখানে যাওয়ার পর যেটা দেখলাম, যে আপনার ছোট ছোট কতগুলো হচ্ছে যে ওয়াটার বাস আমরা বলি, যেমন বাংলাদেশে যেটাকে বলে স্পিড বোট, ছোট, যেটি হচ্ছে একদম এই রাস্তার পাশে যে লেকগুলো রয়েছে, যে লেকগুলো দিয়ে পুরো শহরটি আমাদের ঘুরিয়ে দেখালো। ঠিক তেমনি ভেনিস তো আরও বড়, আরও চমৎকার। আমি যদি সাস্টেনেবল ট্যুরিজমের কথা বলি, আমরা মিশরের কথা বলেছি, ইজিপ্ট, ওখানেও কিন্তু সপ্তম আশ্চর্যের অন্যতম আরেকটি আশ্চর্য রয়েছে, যেটি হচ্ছে পিরামিড। আমি সেখানেও যাওয়ার সুযোগ হয়েছিল। আমি পিরামিডের যেটি হলো যে এখানে যাওয়ার পর আমার প্রথম কথা হলো নীল নদ। আমরা ছোটবেলা গল্পে পড়েছি নীল নদ, বইয়ে পড়েছি নীল নদ, পরীক্ষার প্রশ্নে উত্তর করেছি নীল নদ। তো নীল নদে যেটা হচ্ছে ওয়াটার যে ক্রুজগুলো রয়েছে, এগুলো 2-3 তালার যে ক্রুজ, এত চমৎকার করে সন্ধ্যায় এই সার্ভিসটি হয়। আমরা সকালে হচ্ছে যে পিরামিড দেখতে গেলাম, তারপর হচ্ছে বিকেলে আমাদের যেটা হলো যে 3:30টায় আমাদের বাসে করে নিয়ে যাবে, 4টায় আমরা হচ্ছে যে ছোট যে ওয়াটার ক্রুজগুলো রয়েছে সেটিতে আমরা যাব। এটি হচ্ছে নিচতলায় হচ্ছে ছোট ছোট অনেকে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা রেখে দিচ্ছে। দোতলায় হচ্ছে যে আপনার খাবারের শপ রয়েছে, 3তলায় হচ্ছে যে তাদের মিউজিক্যাল একটা পার্ক রয়েছে, দেশীয় যে ঐতিহ্য সংস্কৃতি এগুলো তারা তুলে ধরে, এবং 4র্থ তলায় হচ্ছে যে উপরে বসে একটা শেড সিস্টেম চমৎকার করে দিয়েছে। আপনি নীল নদে ক্রুজে বসে আপনি নীল নদের পাশে যে তাদের নগরী কিভাবে ডেভেলপমেন্ট করেছে, সেই যে নান্দনিক যে রাতের দৃশ্য, সেটি তারা কিন্তু ব্র্যান্ডিং করছে। আমরা দেখতে পাচ্ছি যে নীল নদের যে পানি এতটা স্বচ্ছ, কোনো পানির এই পানির মধ্যে কোনো বোতল নেই। সেখানে আমরা যেরকম খেয়ে, আমরাই কিন্তু বাংলাদেশে অনেকে বোতল খেয়ে ঢিল মারি, তাই না? আমরাই আবার বিদেশে গেলে সেই বোতল খেয়ে বিনে রেখে আসি। আই মিন এনভায়রনমেন্ট এমনভাবে আমাদেরকে একটি শিক্ষা দেয় যে এই কাজটি ওখানে করা যাবে, এটি করা যাবে না। আমরা বাংলাদেশে আসার পর আমরা বিদেশে যেটি হচ্ছে চুইংগাম কি করতাম, চুইংগাম খেয়ে খেয়ে এমন হতো, চুইংগাম কোথাও ফালানো যাবে না, রাস্তায় যদি চুইংগাম আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশে কেউ সুইংগামটা ফেলছে না, আমরা কি করতাম, এই চুইংগামটা চাবাতে চাবাতে দাঁতে ব্যথা হয়ে যেত। তারপর হচ্ছে টিস্যু খুলে এটাকে টিস্যুর ভিতর রেখে পকেটে রেখে দিতাম। রাস্তার পাশে দিয়ে যেতে যেতে ওই কতগুলো হচ্ছে উইন্ডো হচ্ছে যে বিন আছে, সে উইন্ডো বিনে আমরা রেখে দিতাম। তো এই যে একটা কনসেপ্ট, এখান থেকে আসার পর আমি যখন বাংলাদেশে আসলাম দেখলাম একটা ডিফারেন্ট কনসেপ্ট। আমরা দেখলাম যে এক হচ্ছে যে ভদ্র মহিলা, আমি হচ্ছে এই বঙ্গবন্ধু মেডিকেলের সামনে দিয়ে হাঁটছি, এক ভদ্র মহিলা গাড়িতে বসে চুইংগাম চিবাচ্ছে। আমাদের এক ভাই হচ্ছে হুন্ডা। আমাদের তো হেলমেট বাধ্যতামূলক হয়েছে রিসেন্টলি, এটাও কিন্তু 3-4 বছর আগে হেলমেট, বা 5 বছর আগে হেলমেট মানুষ পরতো না। এখন যেহেতু জরিমানা করে আইনগত অনেকগুলো রুলস রেগুলেশনে চলে এসেছে হেলমেট বাধ্যতামূলক, তখন হেলমেট ছিল না। মহিলা ফুক করে মারছে মনে করেন জালনা দিয়ে, আর ওই ভাই তাড়াতাড়ি যাবে, হুন্ডা টান দিছে, তার মাথার মধ্যে পড়ছে। আর মাথার মধ্যে পড়াতে ও ভাবলো কি পড়ছে, ও টান দিছে পুরো মাথা, যত টান দিবে চুলে তত লাগবে, পুরো মাথায় জুড়ে লেগেছে। তো এখন বেচারার এই চুইংগাম মানে ছুটাইতে গিয়ে তার চুলের একাংশ কেটে ফেলতে হয়েছে। তো আমরা যেটা দেখেছি যে আমার বাংলাদেশের যে ধারণা, আমি ওখান থেকে আসার পর কিছুদিন ধরেন একটু গরম লাগে, হঠাৎ করে শীতের দেশ থেকে আসলে আমাদের একটু গরম লাগে, অ্যাটলিস্ট 3-4 মাস একটা অ্যাডাপ্টেশন। আর সবসময় পিছনে একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াই, সবসময় ল্যাপটপ বই থাকতো ওইটার পেছনে। সবাই দেখলে বলে অবস্থা এখনো ছাড়তে পারিস নাই, আমি বলি না চলে যাবে, কয়েক মাস তো থাকবে, একটা হঠাৎ করে আসলে একটা অ্যাডাপ্টেশনের প্রসেস আছে। তো আমার এই চুইংগামের জিনিসটা দেখে এতটাই মজা লাগলো
যে ওই হুন্ডা তো সে তো টান দিল, আপনার হচ্ছে সিগন্যাল ছেড়ে দিল, গাড়ি চলে গেল, মহিলা তো চলেই গেছে, হুন্ডাওয়ালা আর কাউকে খুঁজে পাচ্ছে না। তো আমি দেখলাম যে এই যে জায়গাটি থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, যা আমরা এই যে কোনো কিছু খেয়ে যেভাবে ফেলে দিচ্ছি সেটা যে এনভায়রনমেন্টের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটি আমরা নিজেরা অনেকটা সচেতন হতে হবে। গভর্নমেন্ট এককভাবে বা প্রাইভেট অর্গানাইজেশন যতই সচেতনতামূলক প্রোগ্রামগুলো করুক, এটা আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করবে, এটি হয়তো সময় লাগবে। তবে আমরা যদি বিভিন্ন জেলা ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বেশি করতে পারি, আপনারা যারা আমাদের সবচেয়ে বড় পর্যটনের যে সবচেয়ে বড় বন্ধু এবং যারা এই পর্যটনকে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন সেই সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন এই জিনিসগুলো নিয়ে, তাহলেই কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু প্রতিদিন নিউজ পেপার পড়ে। তারা সকালে উঠে নাস্তা নাস্তা খাবে, তারপরই হচ্ছে এলাকায় সব কিছু কিছু ফার্মেসিতে নিউজ পেপার রাখে, ওই দোকানে গিয়ে সবাই বসবে এবং তারা হচ্ছে দৈনিক সংবাদপত্রগুলো পড়বে। প্রত্যেকের বাসায় রাখে না গ্রামে, আমি যেটা দেখেছি। তো সেই ক্ষেত্রে এই নিউজ পেপার থেকে তারা নিউজ পেপারের এটি পড়ে এবং নিজেরা বসে হচ্ছে এই চায়ের দোকানে ব্যাপক গল্প করে তারা। তো আমরা মনে করি যে আপনাদের লেখনের মধ্য দিয়ে আমরা যদি এই অ্যাওয়ারনেসটি, যেটি হচ্ছে শহর থেকে একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারি, আমাদের আমাদের যে কনসেপ্টটি হচ্ছে গ্রাম হবে শহর, এই গ্রামকে যদি আমরা শহরে রূপান্তর করতে চাই তাহলে আমাদের মানসিকতার একটু পরিবর্তন প্রয়োজন, আমাদের মাইন্ডসেটটা সেটআপটাকে একটু চেঞ্জ আসতে হবে। আমরা গ্রামের মানুষ অনেকেই মনে করি পর্যটক আসলে আমার এলাকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বাইরের মানুষ কেন আমার দেশে আসবে, আমার প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের ভাবনা কিন্তু আগে মানুষের মধ্যে কাজ করত। এখন যখন দেখতে পাচ্ছি একজন পর্যটক আসলে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, আমার যেখানে আগে প্রতিদিন লাভ হতো 1,000 টাকা, এখন হতো 1,500 বা 1,800 টাকা পার ডে যখন প্রফিট হচ্ছে, তখন তারা চিন্তা করছে যে পর্যটকদের প্রতি তাদের অ্যাটিটিউড গোজ টু ভেরি পজিটিভলি। আমরা দেখতে পাচ্ছি এই যে পজিটিভলি, এটি কিন্তু আজ থেকে 10 বছর আগেও এতটা পজিটিভ ছিল না। তাহলে আমরা যেটি দেখেছি যে গ্রামের মানুষগুলোর মধ্যেও কিন্তু এখন যে আমরা ছোট ছোট নতুন আরেকটি কনসেপ্টের কথা বলেছি, আমরা ময়মনসিংহের একটি গ্রাম আছে চারিগ্রাম, সেই চারিগ্রামটিকে যেটি বলা হয়েছে কোঅপারেটিভ ট্যুরিজম, সমবায় পর্যটন, এটি হচ্ছে সমবায় পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে যে কোঅপারেটিভ ট্যুরিজমের যে নতুন একটি কনসেপ্ট, এটি নিয়ে আমি কাজ করছি। এটি সমবায় মন্ত্রণালয় তারা নতুন করে বাংলাদেশের মানুষের এই গ্রামকে যে আপনি শহর করবেন, তাহলে গ্রামের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য কি কি কনসেপ্ট হতে পারে। আমরা আগে যেটি দেখেছি, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমি হঠাৎ করে মানুষের ইনকাম ভালো থাকবে তারপর আবার খারাপ হয়ে যাবে, মানুষ দুবেলা ভাত খেতে পারবে না, তা কিন্তু হবে না। একবার যখন আমরা স্যুট পরা শুরু করে দিয়েছি, তারপরে কিন্তু স্যুট না থাকলে মাথা খারাপ হয়ে যাবে, তাই না? স্যুট এইটা আমার কিন্তু স্ট্যান্ডার্ডে চলে আসছে, আমি এই স্ট্যান্ডার্ডের নিচে কিন্তু আর নামতে পারি না, তাই না? আমরা যারা জুতা একবার 2,000 টাকা দিয়ে কিনেছি, এখন তার পায়ে যদি আগামী মাসে জুতা না থাকে, এই লোক কিন্তু রাতে ঘুম হবে না। ইভেন আমার ছেলে কি দেখেছি, সে হচ্ছে যে জুতা যতক্ষণ না থাকবে সে কিন্তু জুতার জন্য দৌড়াবে, মানে তার জুতা লাগবেই। তার মধ্যে একটা অভ্যাস হয়েছে বাইরে যেতে হবে জুতা পরতে হবে, বাইরে হাঁটা এবং জুতা দুটো জিনিসের একটা পজিটিভ কানেক্টিভিটি আছে। তাহলে এই যে একটা মাইন্ডসেট আপ আমাদের মধ্যে হয়, সেটিকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, তাহলে সেই গ্রামের মানুষগুলোকে আমরা দেখেছি যে সমবায় সমিতি ছোট ছোট কিছু দোকান দেওয়া হতো, সেই দোকানের যে প্রফিট হতো, প্রফিটের একটি অংশ দিয়ে তাদের নিজেদের ডেভেলপমেন্ট হতো, আরেকটি অংশ দিয়ে তারা বিজনেসটাকে এক্সপান্ড করতো ইন আপকামিং ডেজ। আমরা আজকে কোঅপারেটিভ ট্যুরিজম হচ্ছে কেমন, আমরা যে রুরাল ট্যুরিজমের কথা বলছি, আমরা আজকে গ্রামের যে নান্দনিক যে দৃশ্যগুলো রয়েছে, নান্দনিক যে যে প্রাকৃতিক নৈসর্গগুলো রয়েছে, সেগুলোকে আমরা যদি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি। আমরা দেখি আজকে চার দেয়ালে বন্দি থাকে আমি এবং আমার ছেলে মেয়ে সহ আমরা সবাই, তাই না? বাসায় থেকে থেকে বিরক্ত হয়ে যায়। দেখবেন আমরাই হচ্ছে একটু উইকেন্ডে সময় পেলেই আমাদের আশেপাশে অনেকেই হচ্ছে 300 ফিট, অনেকে হচ্ছে তার পাশে সোনারগাঁ অথবা গাজীপুর পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে চলে যায়। এখন আমরা যেটি মনে করি, লেজার ইজ রিকোয়ার্ড ফর দ্য রিক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি। কারণ রিক্রিয়েশন যখন হবে আমার মাইন্ড সেট আপ খুব ফ্রেশ থাকে, আমি যেই কাজে মনোনিবেশ করি সেই কাজটা কিন্তু খুব প্রপারলি এবং সঠিকভাবে করতে পারি। এই জন্য আমরা দেখেছি যে উন্নত দেশগুলোতে
আমি যখন আমার সুপারভাইজারকে উইকেন্ডে হচ্ছে যে মেইল করতাম, সে অটোমেটিক একটা মেইল সেট করে রাখতো, নাও আই এম ইন ভ্যাকেশন, আই উইল রিপ্লাই ইউ অ্যাট হচ্ছে যে মানডে সে আমাকে রিপ্লাই দেবে। এর আগে সে কোনো মেইলটাও চেক করবে না, অটো হচ্ছে রিপ্লাই একটা সেট করে রাখে। আমরা তো যেভাবে কাজ করি ওই যে বলি 5 দিন, কিন্তু কাজ আমরা কিন্তু বাসায় বসেও কিন্তু অফিসিয়াল কাজগুলো করি, কিন্তু মানুষের মধ্যে এখন একটা মাইন্ড সেট আপ চেঞ্জ হয়েছে। তারা ফ্রাইডে মনে করে এটা ফ্যামিলি টাইম, স্যাটারডে মনে করে যে আজকে আমি অফিসের কাজ করব না, আমি আমার ব্যক্তিগত কাজগুলো করব, আদার্স কাজগুলো করব, যদি ইমার্জেন্সি কোনো কিছু না হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে উন্নত দেশের নাই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যেও কিন্তু ডেভেলপড হয়েছে ডিউ টু দ্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ডিউ টু হচ্ছে কি আমরা বলতে পারছি গ্লোবালাইজেশন। আজকে গ্লোবালাইজেশনে আমরা যেটি বলি যে আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, এই দুনিয়ায় সবাই আপন, কেউ নয় মোর পর। আমরা আজকে যেটা বলি যে পৃথিবীর সকল মানুষগুলোই আমার কাছে আপন। আজকে আমি এইখানে বসে যে যেমন একটি ইনস্টাগ্রামে আমি দেখতে পাই মাঝে মধ্যেই আই লাভ অস্ট্রেলিয়া, এরকম একটা তারা ইনস্টাগ্রামে পেজ খুলেছে, যে পেজটিতে অস্ট্রেলিয়ার সিডনি সহ চমৎকার কিছু দৃশ্য এবং তাদের যে হেরিটেজগুলো রয়েছে সেগুলোর ছবিগুলো তারা স্পন্সর করে হচ্ছে যে দেয়, এবং এটা দেখে আমার খুব ইচ্ছে করে। আমি আসলে ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়া এখনো যেতে পারিনি, আমার খুব ইচ্ছে করে কবে অস্ট্রেলিয়া যাব। এখনো কিন্তু অস্ট্রেলিয়া তারা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো বন্ধ রেখেছে, তারা কাউকে এন্ট্রি দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমারও একটা ইচ্ছে আছে, আগামী দিনে যদি কনফারেন্স হয় তাহলে আমি অস্ট্রেলিয়া যাব, অস্ট্রেলিয়াটা দেখতে আমার এখন খুব ইচ্ছে হচ্ছে। অস্ট্রেলিয়ার যে বেশ কিছু ডেস্টিনেশনগুলো মেলবোর্ন থেকে শুরু করে সেগুলো যেভাবে তারা প্রমোট করছে, তাহলে আজকে দেখুন তারা সোশ্যাল মিডিয়া যে ব্র্যান্ডিংটি করে তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করছে। আমার বাংলাদেশের যে নান্দনিক সৌন্দর্যগুলো রয়েছে, যেমন আমাদের রয়েছে ওয়ার্ল্ড লংগেস্ট স্যান্ডি সি বিচ, আমাদের এই স্যান্ডি সি বিচকে আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারিনি, আমরা পারিনি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে প্রপারলি হচ্ছে যে ধরে রাখতে। আমি যদি বলি আমার ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা হচ্ছে 1.5 কোটি, আর আমার ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যা হচ্ছে 5 লক্ষেরও নিচে। ডেফিনেটলি সেটি আমরা যদি বলি বাংলাদেশ থেকে, আমি বিবিসির একটা সাক্ষাৎকারে সেই দিনে বলেছিলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর 30 লক্ষ মানুষ হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে ঘুরতে যায়। তাহলে সেইখানে যদি যাই এবং ভারতের মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশি কাস্টমার, যেমন আমি এই কলকাতার নিউ মার্কেটের কথা যদি বলি, এই কোভিড-19-এ যখন এই বাংলাদেশ ইন্ডিয়ার কানেক্টিভিটি বন্ধ ছিল, তাদের ব্যবসা একেবারে খারাপ অবস্থায় ছিল, এবং কারণ এই নিউ মার্কেট চলে হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্টদের, তারা বাংলাদেশ থেকে সবাই কলকাতা যায় শপিং করবে এবং এটি হচ্ছে তাদের প্রাইম সোর্স অফ ইনকাম। তাহলে সেই জায়গাটি থেকে আমরা যদি বলি, যেমন দেখেন যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ক্ষেত্রে আমরা বাংলাদেশে যেটি দেখেছি যে এই ওয়ার্ল্ড লংগেস্ট স্যান্ডি সি বিচকে প্রপার ব্র্যান্ডিং করতে হবে। আমাদের যে কক্সবাজার থেকে আমাদের টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার যে মেরিন ড্রাইভটি রয়েছে সেটি আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারিনি, সেটির আরেকটু প্রপার ব্র্যান্ডিং করা প্রয়োজন। আজকে ভার্চুয়াল ট্যুরিজমের যুগ, ভার্চুয়াল ট্যুরিজমের মাধ্যমে ছোটো ছোটো কিছু প্রোমো তৈরি করে আমরা যদি আমাদের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে সে প্রোমোগুলো দিয়ে দিই, তাহলে যখন একজন ফরেনার ভিসার জন্য আবেদন করবে তখনই কিন্তু সে দেখতে পাবে যে বাংলাদেশের একটা ডেস্টিনেশন এত সুন্দর দেশ, তাহলে আমাকে অবশ্যই এই ডেস্টিনেশনটা যাওয়া উচিত। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বেশ যে একটি অগ্রযাত্রায় রয়েছে বাংলাদেশ, আমরা যদি বলি আপনি দেখুন যে রেল লাইন যেটি হয়েছে কক্সবাজারে, যে রেল লাইনটি হচ্ছে যে কার আদলে তৈরি করা হচ্ছে, যেটি হচ্ছে কলম্বোর রেল লাইনের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে। আমি কলম্বোতে যখন গেলাম আমার প্রথমেই একটা ড্রিম ছিল যে আমি হচ্ছে যে কলম্বোর রেল লাইনটা হচ্ছে ইন্ডিয়ান ওশনের তীর ঘেঁষে, একদম রেল লাইনের হচ্ছে যে তীর ঘেঁষে, যে ইন্ডিয়ান ওশন ভারত মহাসাগরের তীর ঘেঁষে হচ্ছে যে রেল লাইন। আমি কলম্বোতে গিয়ে সে রেলে উঠলাম শুধু হচ্ছে যে ট্রেনে বসে ইন্ডিয়ান ওশনের যে নান্দনিক যে দৃশ্যটি আছে সেটি দেখার জন্য। তাহলে দেখেন আমি হয়তো গিয়েছি, আমার মতো অসংখ্য পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন ট্রেনে, যে এই ভারত মহাসাগরের তীর ঘেঁষে যে রেল লাইনে বসে বা রেলে বসে হচ্ছে সমুদ্রের যে নান্দনিক সৌন্দর্যটি তারা দেখবে। আমি যদি সেখান থেকে আরেকটি কথা বলি, আপনি দেখুন যে বালির কথা যদি বলি, আমি যখন হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তায় গেলাম, গিয়ে হচ্ছে ইন্দোনেশিয়ান যে ট্রেডিশনাল ফুডগুলো উপভোগ করলাম। তারপরে যখন আমি হচ্ছে যে বান্ধুংয়ে গেলাম, বান্ধুং থেকে হচ্ছে যাব হচ্ছে আমরা বালি। আমি একটু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো স্টাডি করছিলাম ইন্টারনেটে,
আমি দেখি বালি হচ্ছে যে সমুদ্রের তীর ঘেঁষে বিমান ল্যান্ড করে, একদম মনে হচ্ছে যে একদম সমুদ্রে ল্যান্ড করে যাবে, সাঁ করে একেবারে হচ্ছে তীর ঘেঁষে ল্যান্ড করে। এই দৃশ্যটি দেখার জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি দেখেন যে এই বালিকে কত চমৎকার করে তারা ডেভেলপ করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক আমি এখানে গিয়ে দেখলাম, এবং তাদের নাইট যে অ্যাক্টিভিটিসগুলো, তারা নাইট যে লাইফ বলে সেটি এতটা চমৎকার ডেভেলপ করেছে, তো সেখানে অনেক পর্যটকের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আমি সেখানে গিয়ে দেখেছি তাদের বিচের যে ম্যানেজমেন্ট, তাদের বিচটাকে ছোট 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 কিছু হচ্ছে যে কয়েকটা ইয়েতে ভাগ করেছে, এবং সেটার যে প্রিজার্ভেশন যে স্ট্র্যাটেজি, আপনি ধরুন কোনো কিছু ফেলে দিলেন, তাদের বেশ কিছু ভলেন্টিয়ার রয়েছে, তারা এটি নিয়ে হচ্ছে ভিনে রেখে আসবে। আই মিন নিট অ্যান্ড ক্লিন একটি যে বিচ, সেটিও কিন্তু একটি নান্দনিক সৌন্দর্য এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতে অন্যতম একটি ভূমিকা রাখে। বাংলাদেশি যে কক্সবাজারে এয়ারপোর্টটি হতে যাচ্ছে, যে সম্ভাবনা আমরা বলি আগামীর বাংলাদেশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম সমুদ্রের তীর ঘেঁষে বিমান ল্যান্ড করবে। আমি যে বান্দুং থেকে ওখানে যাওয়ার কথা বলছিলাম, আমি ইন্টারনেটে দেখতে পেলাম যে কয়েকটা বিমান ল্যান্ড করার সময় তারা এমনভাবে ল্যান্ড করেছে একেবারে পানি ঘেঁষে, যে পর্যটকরা একটু ভীত হয়ে গিয়েছিল যে এটা আসলে প্রপারলি ল্যান্ড করছে কিনা। আমি একটু উইন্ডো সিটটা নিলাম, আমি একটু রিকোয়েস্ট করে নিয়েছি যে আমাকে একটু উইন্ডো দিবেন। তো আমার বেসিক হলো যে আমি এখান থেকে দেখার জন্য যে বিমানটা কত স্মুথলি হচ্ছে ল্যান্ড করতে পারে। আমি দেখলাম যে দে আর ভেরি স্মার্ট, যারা পাইলট রয়েছে একদম তীর ঘেঁষে ল্যান্ড করেছে, খুবই চমৎকার। তো যাই হোক, আমাদের সেই সমূহ সম্ভাবনা বালির নেই, আমাদের যে সম্ভাবনা কলম্বোর নেই, যে রেল লাইন এবং বিমানবন্দর হচ্ছে, সেই সম্ভাবনার বাংলাদেশে আমরা স্বপ্ন দেখতে চাই। আমার খুব প্রিয় একজন মানুষ যে এপিজে আবুল কালাম, তার যে একটি কথা রয়েছে, স্বপ্ন সেটি নয় যেটি তুমি রাতে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটি যা অর্জন করার পূর্ব পর্যন্ত তুমি ঘুমোতে পারো না। সত্যি আমরা স্বপ্ন দেখতে চাই, স্বপ্নের যে নীড়ে দাঁড়িয়ে স্বপ্ন বাস্তবায়নের যে প্রাণান্ত প্রত্যয় নিয়ে কাজ করছে আমরা সবাই। আমি যেমন আমার বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমার দেশের যে যাত্রা বা দেশের যদি অগ্রগতি হয়, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের মন থেকে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যখন বিদেশে দেখেছি, আমি ওখানে গিয়ে দেখেছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোক সংখ্যা একটু কম, কম্পারেটিভলি ওখানে ইন্ডিয়ান কমিউনিটির লোক সংখ্যা আরো বেশি। আমি দেখেছি ইন্ডিয়ান কমিউনিটি, তার চেয়ে চাইনিজ, তাদের সংখ্যা আরেকটু বেশি। যেহেতু তারা পৃথিবীর জনসংখ্যাও বেশি, তারা বিভিন্ন দেশে পদচারণা করছেন, শিক্ষার জন্য তারা বিভিন্ন দেশে যাচ্ছেন। তো আমি টেকনোলজিক্যাল যে পার্টটিতে বললাম যে আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ব্যবহারটি খুবই প্রয়োজন। আমরা আজকে বলেছি যে পেপারলেস হচ্ছে, যে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, আজকে যেরকম আমি একটা টিকিট করেছি, টিকিটটি হচ্ছে কাগজ সহ নিয়ে আসতে হয়, এবং যেই টিকিটটি হচ্ছে যে আবার আমরা কি করি, বিমানে ওঠার সময় এটা ধাম করে ছিঁড়ে ফেলে দেয় রাস্তার মধ্যে, সেটি যদি পেপারই থাকবে না। আমরা এখন দেখুন আমার মোবাইলে হচ্ছে মেইলে যখন টিকিটটা চলে আসছে, সেই টিকিটটা আমি যখন মানে বোর্ডিং পাসটা নেওয়ার সময় শো করছি, তখন আমাকে শুধু একটা বোর্ডিং পাস দিচ্ছে। তাহলে দেখেন অন্ততপক্ষে একটা কাগজ কিন্তু লেস হয়ে গেল। তাহলে এই যে পেপারলেস যদি আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি, তাহলে এটিও কিন্তু সাস্টেনেবল ট্যুরিজমের জন্য একটা পজিটিভ একটি জিনিস। আমি যেটা দেখেছি যে চেক ইন, বাইরে যেগুলো হচ্ছে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো, আমি যখন ব্রাসেলস থেকে হচ্ছে আপনার জার্মানিতে যাব, তো বার্লিনে যাব, তখন আমরা চেক ইনটা কিন্তু অনলাইনেই চেক ইনটা করে ফেলি। টিকিটটা অনলাইনে পাই, চেক ইনটাও আমরা হচ্ছে লিঙ্কে গিয়ে করে ফেলতাম। শুধু হচ্ছে চেক ইন করলে বোর্ডিংটা হচ্ছে অটোমেটিক চলে আসছে, অটো জেনারেটেড বোর্ডিং, মানে হচ্ছে এইখান থেকে নাম্বার দিয়ে দিবে টিকিটটা কত, সেই টিকিটটা আমরা দেখাতে পারতাম, এটি দিয়ে আমরা ইন করতাম। তাহলে দেখেন কোনো কাগজ নেই, কিন্তু তারা কতটা চমৎকার করে টেকনোলজিকে ব্যবহার করে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সার্ভিসগুলো তারা ডেভেলপমেন্ট করেছে। সো আই ডু বিলিভ দ্যাট আমরা যদি আজকে প্রযুক্তিকে মানে প্রপারলি ব্যবহার করতে পারি, এবং প্রযুক্তির যে সুযোগ বা সুবিধাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা চমৎকারভাবে হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী করতে পারি, তাহলেই কিন্তু সাস্টেনেবল ট্যুরিজমের আরেকটি ল্যান্ডমার্ক এটি কিন্তু হতে পারে। আমি যেটার কথা বলছি, মেড ইন ট্যুরিজম আরেকটু আছে আমাদের আলোচনায়। আমি একটু তাহলে মেড ইন ট্যুরিজমটা নিয়ে 5 মিনিট একটু কথা বলি। আমি যখন হচ্ছে মেড ইন ট্যুরিজমের কথা বলি, আপনারা হয়তো জানেন যে ইউরোপ হচ্ছে একটা দেশ আরেকটা দেশের সাথে খুব কানেক্টিং।
যেমন আমরা বেল্টিক সির কথা বলতে পারি, লাটভিয়ার রিঘা থেকে আমরা হচ্ছে বেল্টিক সিতে সকালে হচ্ছে যে আমরা 11টায় হচ্ছে শিপে উঠতাম, যেই শিপে করে আমরা হচ্ছে যে সন্ধ্যায় গিয়ে হচ্ছে যে আমরা পৌঁছাতাম পরের দিন সকালে গিয়ে আমরা পৌঁছাতাম হচ্ছে স্টকহোম। স্টকহোম মানে আমাদের হচ্ছে যে সুইডেনে গিয়ে পৌঁছাতাম। তারপর ওখান থেকে আমি দেখেছি যে সব মানুষগুলো তারা কি করে হচ্ছে যে শিপে যখন যায়, তারা হচ্ছে নরওয়ে থেকে তারা শিপে হচ্ছে যে গাড়ি নিয়ে আসে। সেই গাড়িটা তারা হচ্ছে নিচের 3টা বা 4টা ফ্লোরই থাকে শুধু কার পার্কিং, প্রত্যেকে গাড়ি নিয়ে আসে নিজের গাড়ি, কারণ ওখানে কোনো দেশের সাথে কোনো দেশের বাউন্ডারি বর্ডার আমাদের মতো তার কাটা দিয়ে আবার ইলেকট্রিক্যাল লাইন সেট করে রেখেছে, এই জিনিস আমি কোথাও দেখি না ইউরোপে। আমি দেখেছি যে একটা দেশ থেকে আরেকটা দেশে শুধু এরকম একটা পিলার দেওয়া আছে, এটি তাদের সীমানা, তারা সীমানা নিয়ে এতটা কনসার্ন নয় যতটা কনসার্ন আমি এই সাবকন্টিনেন্টে যতটা দেখেছি। আমি যেটা হচ্ছে লাটভিয়া থেকে যখন হচ্ছে যে রিগা থেকে হচ্ছে যে আমরা যখন স্টকহোমে গেলাম, ঠিক তেমনই এই দেখেন আবার অনেকে হচ্ছে স্টকহোম থেকে চলে যাচ্ছে নরওয়ে, আবার কেউ চলে যাচ্ছে তাল্লিন, তাল্লিন হচ্ছে এস্তোনিয়া। আমি আবার তাল্লিন থেকে 2.5 ঘন্টার একটি ওয়াটার বাস রয়েছে, যেটি করে আমরা চলে গেলাম হচ্ছে হেলসিনকি। হেলসিনকি যাওয়ার পর তাদের যে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ট্যুরিস্ট, আমি মিউজিয়ামটা চিনতে পারছি না, আমি এখানে যাওয়ার পর একজন পর্যটক, একজন ভদ্র মহিলাকে আমি দেখাইলাম যে এই যে লোকেশনটা তুমি আমাকে ক্যান ইউ হেল্প মি, সে আমাকে বললো যে ওয়েট, গো উইথ মি। সে হয়তো অন্য একটা কাজের লোককে যাচ্ছিল, সে আমাকে মিনিমাম 1/2 কিলোমিটার জায়গা হাঁটলো, হেঁটে এইখান থেকে দেখালো এদিক থেকে তুমি যাবে, ওই যে উঁচু যে ভবনটা তুমি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মিউজিয়াম, তুমি এখানে যাবে। হ্যাঁ, আমি দেখলাম যে তারা কতটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্যুরিস্ট। আর আমরা আমার দেশে আমরা যদি হই, আমরা সাধারণত এতটা মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি অ্যাটিটিউড এখনো আমাদের মাঝে গ্রো আপ করছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা হয়তো হ্যাঁ বলে দিব ঠিক আছে আপনি এদিক থেকে ওদিকে যান, এরকম 1/2 কিলোমিটার নিজের কাজ ফেলে একজন পর্যটককে আমি সহযোগিতা করব, সে মানসিকতা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ইন্টারন্যাশনাল ট্যুরিজম যেভাবে ডেভেলপমেন্ট করেছে সেই জায়গায় আমাদের যেতে হবে। আমি একটি কথা যদি বলি যে তাদের দেশগুলোতে যেটা আমরা দেখেছি যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যে কনসেপ্টগুলো রয়েছে এগুলোর উপর তারা অনেক বেশি ফোকাস করেছেন। এবং আমরা দেখেছি যে তাদের যে ওয়াটার বাসগুলো রয়েছে অথবা যে ক্রুজগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আপনার প্রাইস খুবই কম এবং ফুড প্রাইস খুবই কম। এবং সেই ক্ষেত্রে ওখানে যাওয়ার পর আমরা যেখানে হচ্ছে ল্যান্ড করলো হচ্ছে যে গিয়ে নোঙ্গর করলো যে জেটিতে, সেখান থেকে আবার তারা কানেক্টিংটা কিভাবে করেছে, রেল লাইন যেটাকে বলে ট্রাম্প, ছোট ট্রাম্প, ইলেকট্রিক্যাল ট্রাম্প, সেই ট্রাম্পে কানেক্টিং করে আমরা চলে আসলাম হেলসিনকি সিটিতে। সিটি থেকে এখন আপনি আবার ট্রাম্পে করে ডিফারেন্ট ডেস্টিনেশনে আমরা যেতে পারছি। সো আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা ওয়াটার লাইন আপটিকে ইউজ করে তারা হচ্ছে তাদের নিজের দেশের ডেভেলপমেন্ট করেছে। আবার আমরা সেই হেলসিনকি যাওয়ার পর দেখলাম সেখান থেকে হচ্ছে যে তাদের বেশ কিছু ছোট ছোট আইল্যান্ড রয়েছে, সে আইল্যান্ডে নিয়ে যাবে তার জন্য বেশ কিছু হচ্ছে যে স্পিড বোট রয়েছে, আপনি একা নিতে পারেন, রিজার্ভ নিতে পারেন, ফ্যামিলি শো নিতে পারেন, সেখানে 10 সিটের রয়েছে, 15, 20, 25 এরকম ডিফারেন্ট সাইজে তারা ডেভেলপমেন্ট করেছে অ্যাজ পার যেন তারা কাস্টমাইজ একটি সার্ভিস ট্যুরিস্টদেরকে দিতে পারে। আমাদের বাংলাদেশের যে সম্ভাবনাটি রয়েছে আমাদের যে মেড ইন ট্যুরিজমের ক্ষেত্রে, যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ থেকে ওয়াটার বাসে করে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ডে যাওয়ার পর সেই ওয়াটার যে বাসটি রয়েছে সে বাসটি রাখার মতো যে জেটি, আমি 4-5 বা 6 বছর আগে গিয়েছিলাম, জেটিটা খুব একটি ভালো নয়। আমি কিছুদিন আগে একটি ট্রেনিংয়ে যেটি দেখেছি যে মালিক সমিতি যেটা দাবি করেছিল যে আমাদের যে ওয়াটার বাসের জন্য ছোট ছোট যে জেটিগুলো রয়েছে সেগুলো আরেকটু অত্যাধুনিক করা হোক, যাতে করে পর্যটকরাও হচ্ছে যে স্মুথলি হচ্ছে যে সেই জেটিটি ব্যবহার করে তারা হচ্ছে যে ওয়াটার বাসে উঠতে পারে, আমরাও যেন এটিকে প্রপারলি নোঙ্গর করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সময়ের দাবি। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ক্যারিং ক্যাপাসিটি, যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন যে একটি ছোট জায়গা, আমরা শীতকালে দেখতে পাই প্রচুর পরিমাণ পর্যটক রয়েছে, যেখানে অ্যাকোমোডেশনের চেয়ে পর্যটকের সংখ্যা বেশি, ক্যারিং ক্যাপাসিটির চেয়ে হচ্ছে ট্যুরিস্টের সংখ্যা বেশি হয়ে যায়। তখনই কিন্তু আমরা যেটি দেখতে পাই যে এটি সাস্টেনেবল যে কনসেপ্ট থেকে একটু ভিন্ন মাত্রায় প্রবাহিত হয়।
আমরা দেখি আমাদের ওখানে বেশ কিছু ব্যবসায়ী যারা হোটেল মোটেল রয়েছে, তারা সাধারণত এই সিজনটাকে ব্যবসা করার জন্য তারা হচ্ছে যে সকল পর্যটকদেরকে তারা স্বাগত জানায়। সেইখানে যদি একটা নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়া যায় যে প্রতিদিন এত পর্যটক যেতে পারবে, তাহলে আপনার কি করতে হবে, রুলস ডেভেলপমেন্ট করতে হবে, অথবা সিস্টেমটা ডেভেলপমেন্ট করে দিন যে জায়গায় মানুষ হচ্ছে যে আটকে যাবে। তাহলেই কিন্তু ক্যারিং ক্যাপাসিটি আমরা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই যে সাস্টেনেবল ট্যুরিজম বা মেরিন যে ট্যুরিজমটাকে আরও বেশি সাস্টেনেবল করতে পারবো। আমরা 1974 সালে যে সমুদ্র সীমা আইন প্রণয়ন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জায়গাটিতে আমরা যদি লক্ষ্য করি 1974 সালে উনি চিন্তা করেছিলেন যে মেরিন ট্যুরিজম বা যে এই কোস্টাল ট্যুরিজম ডেভেলপমেন্ট হতে পারে। তো আমরা দেখেছি আজকে একবিংশ শতাব্দীতে সমগ্র বিশ্ব জুড়ে ব্লু ইকোনমি একটি কনসেপ্ট রয়েছে, যে ব্লু ইকোনমির অন্যতম একটি দ্বার হচ্ছে যে ব্লু ট্যুরিজম। এই ব্লু ট্যুরিজমটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যে ট্যুরিজম, এবং যেটি যে সমুদ্রের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে হচ্ছে যে কর্মসংস্থান তৈরি করতে পারি, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারি, সেই জায়গাটির কথা চিন্তা করছি। আমরা যেমন দেখতে পাচ্ছি যে লুক্সোর থেকে হচ্ছে আসওয়ান, যেটি হচ্ছে আমরা শিপে করে যাচ্ছি মিশরে গিয়ে। আমরা বাংলাদেশেও কিন্তু তেমনই একটি সম্ভাবনা, বেশ কিছুদিন আগে আমি দেখেছি যে কক্সবাজার থেকে এখন কিন্তু ক্রুজ যাচ্ছে আপনার হচ্ছে কোথায়, যেটি হচ্ছে সেন্ট মার্টিন, যেটি এখন হয়তো সার্ভিসটা বন্ধ আছে, বাংলাদেশে কিন্তু চালু হয়েছিল। তো আমি সেই যে সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি, সেখানে যদি আমার যে পর্যটকদের সবচেয়ে বড় একটি দাবি ছিল যে ক্রুজের যে ভাড়া ফেয়ারটা অনেক বেশি, সেটি যদি আরেকটু কম হয় তাহলে মানুষ এতটা কষ্ট না করে তারা হচ্ছে যে এই যে বে অফ বেঙ্গলের মধ্য দিয়ে তারা হচ্ছে যে আপনার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে পারবে। আমরা এই যে সুন্দরবনের কথা বলছি, সুন্দরবনে যে বেশ কিছু লঞ্চ রয়েছে আমরা দেখি, বেশ ভালো গুণগত মানের লঞ্চ রয়েছে, যেটি দিয়ে আমরা সুন্দরবনের যে ফ্লোরা অ্যান্ড ফৌনা যে সৌন্দর্যটি উপভোগ করি, সেগুলোকে প্রপারলি যদি আমরা সাস্টেনেবল করতে চাই, তাহলে ডেফিনেটলি রুলস অ্যান্ড রেগুলেশনটি আরেকটু মানে প্রপার ওয়েতে স্ট্রিক্ট করতে হবে। ঠিক তার পাশাপাশি আমাদের ট্যুরিস্টদের মধ্যে অ্যাওয়ারনেসটা আরও বেশি বৃদ্ধি করতে হবে। আমি বাংলাদেশের কথা যদি বলি, সমৃদ্ধ বাংলাদেশে এগিয়ে যাবে পর্যটন, সেটি আমি বিশ্বাস করি। পর্যটন যে মাত্রায় বাংলাদেশে এখন রয়েছে, আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে সাস্টেনেবল ট্যুরিজম ডেভেলপমেন্টের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে প্রভার্টি এলিভিয়েশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েশন। তাহলে এই যে কোভিড-19-এর সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে এই পর্যটন শিল্প এবং বিপর্যস্ত হয়েছে বিশ্ব অর্থনীতি, সেই যে আমরা অর্থনীতির যে বিপর্যস্তের বাইরে বাংলাদেশও নয়, হয়তো কোনো দেশ বেশি হয়েছে, কোনো দেশে কম হয়েছে। এই কোভিড-19 পরবর্তী সময়ে সমগ্র বিশ্ব জুড়ে যে 5টি সেক্টরকে তারা নির্ধারণ করেছেন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য, সেই ক্ষেত্রেও তন্মধ্য পর্যটন কিন্তু উল্লেখযোগ্য, যেখানে বলা হয়েছে ডোমেস্টিক ট্যুরিজম। আমি যেটা বলেছি যে এই ট্যুরিজমের উপর শুধু বাংলাদেশ নয়, আমরা আজকে দেখতে পাচ্ছি কানাডার মতো দেশ তারা পর্যটনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা ইউরোপকে বলা হয় পর্যটনের স্বর্গ রাজ্য, সেই স্বর্গ রাজ্যে কিন্তু আজকে তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তারা ট্যুরিজমের যে যে এক্সটেন্ডেড যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো দিয়েও কিন্তু তারা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ট্যুরিস্টদেরকে তারা আকৃষ্ট করছে। এবং একটি শহর যে হতে পারে ইকো ফ্রেন্ডলি শহর, যে লেকগুলোকে ব্যবহার করে তারা ছোট ছোট স্পিড বোটের মধ্য দিয়ে, যেটি ইতালি, বেলজিয়াম, তারপর হচ্ছে যে আপনার ফ্রান্স, জার্মানি, তারা যেভাবে চমৎকার করে, এবং সুইজারল্যান্ড আমরা যেটিকে বলি, তারা যেভাবে ডেভেলপ করেছে, আমরা যদি আমাদের লেকগুলোকে সেভাবে ব্যবহার করতে পারি, নদীবেষ্টিত এই বাংলাদেশের নদীগুলোকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, আমরা যেমন বলতে পারি যে সদরঘাটের যে জেটিগুলো রয়েছে এখনো কিন্তু ওগুলো এতটা গুণগত মানের নয়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার লঞ্চ সার্ভিস শুরু হয়েছে, সদরঘাট মানে ঢাকা টু বরিশাল, ঢাকা টু চাঁদপুর, এরকম অনেকগুলো সেবা কিন্তু রয়েছে। সেই যে মেরিন বা ওয়াটার যে সুযোগগুলো রয়েছে, সেগুলোকে আমরা যদি আরো প্রপারলি ব্যবহার করতে পারি, তাহলেই বৃদ্ধি পাবে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান, এগিয়ে যাবে বাংলাদেশ।